জেনেভার বৈঠকে সম্ভাব্য চুক্তির মূল বিষয়ে যুক্তরাষ্ট্র ইরান সম্মত দ্বিতীয় ধাপের আলোচনার মধ্য দিয়ে সেই পরমাণু চুক্তির আশা তেহরানের। কূটনৈতিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার, কারো কাছে মাথা নত না করার ঘোষণা খামেনির। সংযম এবং আত্মশুদ্ধির বার্তা নিয়ে শুরু পবিত্র রমজান মাস। আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায় ফিলিস্তিনিদের। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনামগুলো এতক্ষণ দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। জেনেভার বৈঠকে সম্ভাব্য চুক্তির মূল বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত, তবে এখনই হচ্ছে না বহুল প্রতীক্ষিত পারমাণবিক চুক্তি। আপাতত দ্বিতীয় ধাপের আলোচনার মধ্য দিয়ে সেই পথের সূচনা হয়েছে জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দীর্ঘ বৈরিতার পর ধীরে ধীরে সংকট নিরসনের পথ খোলাসা হচ্ছে, তবে চুক্তিতে পৌঁছাতে না পারলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। দুপক্ষের মধ্যে যোগাযোগ করে মধ্যস্থতাকারী ওমানের কূটনৈতিক দল। বারবার ব্যর্থ প্রচেষ্টার পর এ দফায় কিছুটা ইতিবাচক বার্তা আসে বৈঠক থেকে। 4 ঘন্টার আলোচনা শেষে সম্ভাব্য পারমাণবিক চুক্তির মূলনীতিগুলোর বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয় ওয়াশিংটন, তেহরান। কিন্তু সেটি আনুষ্ঠানিক চুক্তিতে গড়াতে এখনও অনেক পথ বাকি। আগের বারের তুলনায় এবারের আলোচনা বেশ গঠনমূলক ছিল। গুরুত্বের সাথে বিভিন্ন ধারণা আলোচনা করা হয়েছে। অবশেষে আমরা কয়েকটি মূলনীতির ওপর সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যদিও অনেক কারিগরি দিক বাকি। সেগুলোর ওপর ভিত্তি করে এগিয়ে যাব। দুই দেশের দীর্ঘদিনের বিরোধের পর ঘটনাটিকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসাবে বিবেচনা করা হচ্ছে। অবশ্য হুমকি ধামকিও অব্যাহত রয়েছে। আমার মনে হয় প্রেসিডেন্টের কাছে অনেক বিকল্প রয়েছে। এটা সত্য, আমাদের শক্তিশালী একটি বাহিনী রয়েছে, আবার দুর্দান্ত একটি কূটনৈতিক দলও আছে। ট্রাম্প সেই দলকেই কাজে লাগাতে চান, কিন্তু যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সীমা রয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেয়া। তৃতীয় দফা বৈঠকের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হলেও তৈরি করা হচ্ছে চুক্তির একটি প্রাথমিক খসড়া। এরপরই নির্ধারিত হবে বৈঠকের সময়। গেল সপ্তাহে প্রথম দফায় যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় অংশ নেয় ইরান। অনিক রহমান, যমুনা নিউজ। কূটনৈতিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার এক ভাষণে বলেছেন, ইরান কত পাল্লার মিসাইল তৈরি করবে তা দেশটির জনগণ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র নয়। খামেনির হুঁশিয়ারি, ইরানের সরকার উৎখাতে কখনোই সফল হবে না মার্কিনিরা। দেশটি কারো কাছে মাথা নত করবে না বলেও জানিয়েছেন সর্বোচ্চ নেতা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক তৎপরতায় নতুন যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য। উত্তেজনা কমাতে যখন দফায় দফায় বৈঠক করছেন ওয়াশিংটন, তেহরানের প্রতিনিধিরা, তখন অগ্নিঝরা বক্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সর্বোচ্চ নেতার স্পষ্ট বার্তা, আত্মরক্ষার অস্ত্র তৈরি বন্ধ করবে না তেহরান। কত পাল্লার মিসাইল বানাবে দেশটি, সেটি বিদেশিরা নির্ধারণ করে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অবশ্যই প্রতিরোধমূলক অস্ত্র থাকতে হবে। যদি কোনো দেশের প্রতিরোধমূলক অস্ত্র না থাকে, তাহলে সে দেশ শত্রুদের পায়ের তলায় পিষ্ট হবে। এসব অস্ত্র আমাদের জাতিকে রক্ষার জন্য প্রয়োজনীয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এই বিষয়ে হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রে যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এমনকি মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বরাবরই বলেন তাদের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো এত জোরে থাপ্পড় খেতে পারে যে তারা সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে। অবশ্যই যে কোনো যুদ্ধজাহাজ বিপজ্জনক, কিন্তু আরো বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এটিকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে।
খামেনি দাবি করেন ৪৭ বছর ধরে চেষ্টা করেও ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে পারেনি ওয়াশিংটন, ভবিষ্যতেও পারবে না। ইরানিরা যুক্তরাষ্ট্রের আনুগত্য কখনোই স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে কবরস্থানে দাফনের প্রস্তুতি চলাকালে খামেনি বিরোধী স্লোগান দেওয়ার সময় ব্যাপক গোলাগুলি হয়েছে। মঙ্গলবার দেশটির ইলাম প্রদেশের আবদানানে এই ঘটনা ঘটেছে, যার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিহতদের দাফনের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান দেন উপস্থিত জনতা। সে সময় গোলাগুলির শব্দ শুনে তাদের ছোটাছুটি করতে দেখা যায়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির তথ্য মিলে নেই। ধারণা, বিক্ষুব্ধ জনতার দেয়া সরকার বিরোধী স্লোগানের জেরেই গুলি চালিয়েছে নিরাপত্তা কর্মীরা। বিক্ষোভকারীদের রোষানলে পড়ল ইরানের কূটনৈতিক দল। প্রতিনিধিদের গাড়িবহরে টমেটো ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ওমানের দূতাবাসে বৈঠক করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এ সময় দূতাবাসের বাইরে অবস্থান নেয় খামেনি বিরোধী বিক্ষোভকারীরা। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির গাড়িবহর বের হতেই উত্তেজিত হয়ে স্লোগান দিতে শুরু করে তারা। এক পর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীদের মধ্য থেকে আরাকচির গাড়ি লক্ষ্য করে টমেটো ছুঁড়ে মারা হয়। অবশ্য প্রায় সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আজ থেকেই শুরু হয়েছে পবিত্র রমজান। রাতে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ফিলিস্তিন আর সুদান সহ বেশ কয়েকটি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সেহরি খেয়ে করেছেন সিয়াম সাধনার নিয়ত। পাশাপাশি জর্ডান, সিরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তিউনিসিয়া, মালয়েশিয়া আর ইরান সহ বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে পারে। এদিকে তুরস্ক, ওমান, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল থেকেই রোজা শুরু হতে পারে বাংলাদেশে। ধসে পড়া ঐতিহাসিক ওমারি মসজিদ সংস্কারের পর সেখানেই প্রথম তারাবির নামাজ আদায় করলেন গাজা উপত্যকার মুসল্লিরা। মঙ্গলবার চাঁদ দেখার পর সন্ধ্যায় মসজিদটিতে ইবাদত করেন তারা। যুদ্ধ থামলেও স্বস্তি ফেরেনি তাদের জীবনে। কাজ আর অর্থের অভাবে ইফতারের বাজার করতে হিমশিম অবস্থা তাদের। গাজা উপত্যকার ছাড়াও পশ্চিম তীরের আল আকসা মসজিদে তারাবির নামাজ পড়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনে প্রায় পুরোটাই ভেঙে পড়েছিল গাজা উপত্যকার হাজার বছর পুরনো এই গ্রেট ওমারি মসজিদ। তবু ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তর থেকে প্রাচীন এই ধর্মীয় স্থাপনার মর্যাদা মুছে ফেলতে পারেনি কট্টর ইহুদিবাদীরা। তাই কিছু অংশ সংস্কার করে সেখানেই তারাবির নামাজ আদায় করছে গাজা উপত্যকার বাসিন্দারা। 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর গেল বছর অক্টোবরে হামাস ইসরায়েল শান্তি চুক্তি হয়। এ যুদ্ধে গাজা উপত্যকার এমন বহু ঐতিহাসিক স্থাপনায় মিশে গেছে ধ্বংসস্তূপের নিচে। তবে এখনো মনোবল ধরে রেখেছেন ফিলিস্তিনিরা। ধর্মীয় কর্তব্য পালনের পাশাপাশি আবার সবকিছু নতুন করে গড়ে তোলার প্রত্যয় তাদের কণ্ঠে। আগের মতো আর কিছুই নেই এই শহরে, সবই প্রায় ধুলোয় মিশে গেছে। আল্লাহ সহায় হলে আমরা আবার সব নতুন করে গড়ে তুলব। এদিকে মঙ্গলবার থেকেই উপত্যকার বাজারগুলোতে বেড়েছে মানুষের ভিড়। কাজ নেই, অর্থের যোগানো বন্ধ। অন্যদিকে বাজারগুলোয় জিনিসপত্রের চড়া দাম। এমন পরিস্থিতিতে কেবল আবশ্যক ইফতার সামগ্রী কিনতে পারছে অসহায় মানুষগুলো। মানুষের হাতে কোনো অর্থ নেই, কোনো কাজও পাচ্ছি না, অথচ রমজান আসলেই প্রচুর খরচা হয়। আমাদের পরিস্থিতি বুঝে দাম নির্ধারণ করা উচিত ব্যবসায়ীদের। যুদ্ধে পরিবার আর কাছের মানুষদের হারিয়েছি আমরা, তাই রমজানের কোনো আমেজ অনুভব করছি না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখবো। গাজা উপত্যকা ছাড়াও পশ্চিম তীরের মুসল্লিরা রমজানে ইবাদত বন্দেগীতে সময় অতিবাহিত করছে। মঙ্গলবার পশ্চিম তীরের আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর মাসব্যাপী সিয়াম সাধনার নিয়ত করেছেন তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
যুদ্ধবন্ধের ইস্যুতে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক চলছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী বৈঠকের প্রথম দিনের আলোচনা। এই আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, তবে ইউক্রেন জানিয়েছে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে আলোচনা হয়েছে। এর আগে রাশিয়াকে ছাড় দেওয়ার জন্য ইউক্রেনের উপর চাপ সৃষ্টির অভিযোগ তুলেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওমানে দুদফায় বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে 3টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে কমপক্ষে 11 জনের। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন সাউথ কমান্ড। সোমবার এই হামলাগুলো চালানো হয়। এর মধ্যে পূর্ব প্রশান্ত মহাসাগরে চালানো হামলায় 8 জন নিহত হয়েছে, বাকি 3 জনের মৃত্যু হয়েছে ক্যারিবীয় জলসীমায়। মাদক পাচার ও বিস্তার রোধে গেল সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে এখন পর্যন্ত অন্তত 145 জনের প্রাণ গেছে। আগাম নির্বাচনে বড় জয়ের পর আনুষ্ঠানিকভাবে আবারও জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সানায়ে তাকাইচি। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন আইন প্রণেতারা। নিম্নকক্ষের মোট 464 ভোটের মধ্যে তাকাইচির পক্ষে রায় দেন 354 জন। বিরোধী দলীয় প্রার্থী জুনিয়া ওগায়া পেয়েছেন মাত্র 50টি ভোট। প্রতিনিধি পরিষদে এলডিপি ও জাপান ইনোভেশন পার্টির সরকার দলীয় জোটের আসন 352টি। বুধবার এই নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন তাকাইচি। এর আগে গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। পরে 23 জানুয়ারি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন তিনি। মুসলিমদের থেকে কুকুর ভালো, এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এক মার্কিন আইন প্রণেতা। রোববার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতা র্যান্ডি ফাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন বিরূপ মন্তব্য করেন। ফিলিস্তিনপন্থী মার্কিন সমাজকর্মী নারদিন কিসওয়ানি কুকুরদের অপরিচ্ছন্ন বলায় তিনি এ কথা লেখেন। তবে তার এই মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে দেশটির বেশ কিছু ইসলাম ভিত্তিক সংগঠন আর ডেমোক্রেট দলের আইন প্রণেতারা র্যান্ডির পদত্যাগের দাবি জানিয়েছে। তবে এতে দমে না গিয়ে আরো বেশি করে কুকুরের ছবি পোস্ট করতে থাকেন ওই রিপাবলিকান আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একযোগে দুর্ঘটনার কবলে পড়েছে কমপক্ষে 30টি যান। নিহত হয়েছে কমপক্ষে 4 জন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজ্যটির স্প্রিং শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণের মহাসড়কে হয় এই দুর্ঘটনা। কর্তৃপক্ষের বরাতে জানা যায়, দুর্ঘটনায় কিছু সময় আগে হঠাৎ শুরু হয় প্রচণ্ড ধূলিঝড়। তীব্র বাতাসে ধুলো বাড়ি উড়ে ঢেকে ফেলে আশপাশের রাস্তাঘাট। বিভ্রান্ত হয়ে পড়ে সড়কে থাকা চালকরা। একটির পর একটি গাড়ি ধাক্কা দেয় সামনেরটিকে। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত 29 জন। তাদের হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকর্মীরা। বন্যায় বিপর্যস্ত ফ্রান্সের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল তলিয়েছে বিস্তীর্ণ এলাকা, শহর, গ্রাম ও ফসলি জমি। গেল কয়েকদিনের প্রবল বর্ষণের পর তৈরি হয়েছে এই পরিস্থিতি। কিছু এলাকায় পানির স্তর ধীরে ধীরে কমতে শুরু করলেও এখনও উচ্চ সতর্কতা জারি করেছে 3টি বিভাগ। সবচেয়ে বড় শহর বোর্ডের আশেপাশে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও আরও 14টি বিভাগে মঙ্গলবার জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। এখন পর্যন্ত শহরটির চারপাশ থেকে প্রায় 2000 নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ফ্রান্সের আবহাওয়া বিভাগ। সম্প্রতি ঝড় নিলাসের তাণ্ডবে বন্যা পরিস্থিতি আরও বেশি এগিয়ে যায় ফ্রান্সে। গুলি, বোমা কিংবা বিস্ফোরণের শব্দকে উপেক্ষা করে প্রশান্তির সুর ছড়াচ্ছে ড্রাম। যুদ্ধে সব হারিয়েও সঙ্গীতকে আঁকড়ে ধরেছেন হুসাম কাশেম। ধ্বংসস্তূপ আর হাহাকারের মাঝেও খুঁজে নিয়েছেন আশার আলো। পড়ে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করছেন ড্রাম। নিয়মিত বাজান শরণার্থী শিবিরে। তার তালে তালে জড়ো হয় শিশুসহ বহু মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজায় কিছুটা স্বস্তি আর ক্ষণিকের হাসি ফিরিয়ে আনাতেই সুরের মাধ্যমে জীবনকে নতুন করে জানান দিচ্ছেন এই তরুণ। বোমার শব্দে অভ্যস্ত এক শহর গাজা। ধ্বংসস্তূপে ঢাকা পড়েছে পথঘাট। অনিশ্চয়তার মাঝে কাটছে দিন, কিন্তু নরক সময় এই নগরীতে কান পাতলেই শোনা যায় ফুলের হাসির মতো ছন্দময় শব্দ।
ড্রামের তালে তালে সুর আর ছন্দের মূর্ছনা। তবে এই ড্রাম সেটটি কোনো স্টুডিওর নয়। যুদ্ধবিধ্বস্ত শহরের ধ্বংসাবশেষ জোড়াতালি দিয়ে নিজের সুরের পৃথিবী গড়েছেন 24 বছর বয়সী হুসাম কাশেম। যুদ্ধ তার ঘর কেড়েছে, স্বাভাবিক জীবন ছিনিয়ে নিলেও কেড়ে নিতে পারেনি সুর। বালতি, সাইকেলের ভাঙা অংশ আর একটি চায়ের ট্রে, এসব দিয়েই তৈরি করেছেন এই বাদ্যযন্ত্র। ধ্বংসস্তূপের মাঝখানে বসে যখন তিনি ড্রাম বাজাতে শুরু করেন, তখন শরণার্থী শিবিরের ক্লান্ত মুখগুলোতে ফুটে ওঠে প্রশান্তির অভিব্যক্তি। শিশুরা দৌড়ে আসে, বড়রাও থমকে দাঁড়ায়। কিছুক্ষণের জন্য হলেও ফিরে আসে ছন্দ, হাসি আর একটু আশার আলো। এই সঙ্গীতের মাধ্যমে আমি নেতিবাচক শক্তি, মানসিক চাপ সব বের করে দেই। 2 বছরের টানা সংঘাতে ক্লান্ত মানুষগুলোর মাঝে এই ছন্দ যেন স্বস্তির নিঃশ্বাস। শিশুদের চোখে এই কয়েক মিনিটের আনন্দ যেন এক অন্য জগৎ। বাস্তুচ্যুত জীবনের কষ্ট ভুলে তারা মেতে ওঠে সুরের তালে। এই গান বাজনা না থাকলে শিশুদের কোনো বিনোদনই থাকতো না। সারাদিন শুধু ধ্বংস আর ভয় দেখছে ওরা। এর মাধ্যমে অন্তত একটু আনন্দ পায়, হাসতে পারে। ড্রামের শব্দ থাকে অল্প সময়ের জন্য। দিনের বড় অংশ কাটে পানি সংগ্রহ আর লাইনে দাঁড়িয়ে খাবার জোগাড়ে। এই ড্রামের সুর জানান দেয় যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কতটা উন্মুখ উপত্যকার মানুষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সার্ভার ডাউনের শিকার হলো ইউটিউব। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সাময়িক বিভ্রাটের কবলে পড়ে ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মটি। মঙ্গলবার বিশ্বজুড়ে 3 লাখেরও বেশি ব্যবহারকারী ইউটিউবে ভিডিও দেখতে না পারার অভিযোগ করেছে। পর্যবেক্ষণ সংস্থা ডাউন ডিটেক্টর জানিয়েছে এই তথ্য ছাড়া আরও প্রায় 9,000 ব্যবহারকারীর ইউটিউব টিভিতে সমস্যার অভিযোগ পাওয়া গেছে। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে তাদের রিকমেন্ডেশন সিস্টেমে ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। বিজ্ঞানীদের ভুল প্রমাণিত করে অ্যান্টার্কটিকার হিমশীতল জলরাশিতে প্রথমবার মিলেছে হাঙরের অস্তিত্ব। বছরখানেক আগে গবেষকদের ক্যামেরায় মহাসাগরের গভীরে ধরা পড়েছিল বিরল প্রাণীটি। সম্প্রতি যা প্রকাশে অনুমতি প্রায় বার্তা সংস্থা এপি। পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত অ্যান্টার্কটিকা হাঙরের বসবাসের উপযোগী নয় বলেই এতদিন ধারণা ছিল বিজ্ঞানীদের। পৃথিবীর সর্বদক্ষিণ অবস্থিত অ্যান্টার্কটিকাকে বলা হয় নির্জনতম মহাদেশ। বিরূপ আবহাওয়ার কারণে বরফে ঢাকা বিস্তীর্ণ মহাদেশটিতে অনেক প্রাণীর জন্যই টিকে থাকা সম্ভব নয়। বিজ্ঞানীদের প্রচলিত ধারণা অ্যান্টার্কটিকার হিমশীতল জলরাশি হাঙরের বসবাস উপযোগী নয়। তবে পৃথিবীর জীববৈচিত্র্য যে মানুষের ধারণার চেয়েও রহস্যময়, সেটি যেন প্রমাণিত হয়েছে আরেকবার। 2025 সালের জানুয়ারিতে মিন্ডেরু ইউডব্লিউএ ডিপ সি রিসার্চ সেন্টারের ক্যামেরায় ধরা পড়েছে একটি স্লিপার হাঙর। সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের পাশে সাঁতার কাটতে দেখা যায় প্রাণীটিকে, যে ভিডিও সম্প্রতি প্রকাশ হওয়ার পর শুরু হয়েছে তোলপাড়। বলা হচ্ছে বেশ বড় আকৃতির হাঙরটি প্রায় 14 ফুট লম্বা, পানির 490 মিটার গভীরে যার দেখা মেলে, যেখানে তাপমাত্রা ছিল প্রায় 1.27 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের মত, জলবায়ু পরিবর্তন এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে দক্ষিণ গোলার্ধের শীতল পানিতেও মিলছে হাঙরের দেখা। সমুদ্রের গভীরে চলাচলের কারণে এই স্লিপার হাঙরগুলো শনাক্ত করা কঠিন, আর তাই বহুদিন ধরেই অ্যান্টার্কটিকায় মানুষের নজর এড়িয়ে এগুলো বসবাস করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কখনো কি বুনো পাখিকে হাসপাতালে চিকিৎসা নিতে দেখেছেন? এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে জার্মানির এক হাসপাতালের কর্মীরা। আহত হয়ে নিজেই হাসপাতালের দরজায় হাজির হয় পাখিটি। ঠোঁট দিয়ে ঠোকাঠুকি করে মনোযোগ আকর্ষণ করে সবার। শেষমেশ চিকিৎসাও মিলেছে। প্রতিদিনের মতোই কর্মব্যস্ত একটি দিন কাটছিল জার্মানির এই হাসপাতালের কর্মীদের। ভাবতেও পারেননি মানুষের বদলে হঠাৎ একটি পাখির চিকিৎসায় ছুটোছুটি করতে হবে তাদের। হাসপাতালের জরুরি বিভাগের দরজায় ঠোঁট দিয়ে আঘাত করছিল বন্য পাখিটি। শুরুতে অত পাত্তা না দিলেও পরে এর কারণ বুঝতে পারেন হাসপাতাল কর্মীরা। পাখিটির ঠোঁটে একটি মাছ ধরার বড়শি আটকে যাওয়ায় সাহায্য চাইতে হাসপাতালের দ্বারস্থ হয় সে।
Tatsächlich bei uns hilfesuchend ein Kormoran vorgestellt. কর্মোরেট পাখিটি সাহায্য চাইতে এখানে এসেছিল। পাখিটি নিজে নিজেই জরুরি বিভাগ খুঁজে বের করে দরজায় ঠোঁট দিয়ে ঠোকাতে থাকে। এভাবে সে আমাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছিল। Scheibe zu picken und auf sich aufmerksam gemacht. কর্মোরেট পাখিটির অসুস্থতার কারণ শনাক্ত হলেও পাখির চিকিৎসার কোনো অভিজ্ঞতা ছিল না হাসপাতাল কর্মীদের, তাই তৎক্ষণাৎ জরুরি বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। Den Angelhaken im Unterkiefer hängen. বড়শিটা খুব শক্তভাবে পাখিটির ঠোঁটে আটকে ছিল। আমরা সেটি বের করার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার ব্রিগেডে খবর দেই। তারা বোল্ট কাটার দিয়ে হুকের কিছু অংশ কেটে দিলে শেষমেশ আমরা তা বের করতে সক্ষম হই। Und mein Kollege hat dann mit unserem Instrument das ঠোঁট থেকে বড়শি বের করার পর পাখিটিকে বনে মুক্ত করে দেওয়া হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।